চারিদিকে বর্ষা বন, বৃষ্টির একটা মাখো মাখো ভাব, শুধু এক কাপ চায়ের অভাব আর তোমার। এই রিম্পি নদীর ওপরে এই সিংসর ব্রিজ, এবং নদী খাত থেকে এই ব্রিজের উচ্চতা হচ্ছে 100 মিটার। পেলিংয়ে স্কাইওয়াকে এসে কিন্তু খুব ভালো সময় কাটাতে পারবেন। এই পথে আরও একটা ওয়াটারফলস রয়েছে যেটার নাম আপনারা শুনে থাকবেন, খুব কমন। এটা হচ্ছে রিম্পি ওয়াটারফলস। এখানে একটা ছোট্ট বসার মতো জায়গা রয়েছে, যেখানে বসে বা দাঁড়িয়ে 2-4টে ফটোগ্রাফি করা যেতেই পারে। চলার পথে তৈরি হচ্ছে এরকম সব ন্যাচারাল ওয়াটারফলস। নর্থ সিকিমে রয়েছে গুরুদংমার ডাক, ইস্ট সিকিমে জুলুকের জিগজ্যাগ রোডের ঘুরপাক, আর ওয়েস্ট কিংবা সাউথ সিকিমে রয়েছে প্রকৃতির অকৃত্রিম হাতছানি। একের পর এক পাহাড়ি ঝর্ণা, পাহাড়ের মাঝে ঝুলন্ত সেতু, জঙ্গল ট্রেল, স্কাইওয়াক, মনাস্ট্রি, লেক, ভ্যালি, মেঘে ঢাকা পাহাড়ি পথ, চা বাগান, এমনকি চারধাম। 3 রাত 4 দিনের সিকিম ভ্রমণে আজ আমরা ঘুরে দেখব পেলিং, নামচি এবং রাবাংলা। এই একটা পর্বে ইস্ট এবং সাউথ সিকিমের প্রায় সবকটা টুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্ট দেখার সাথে সাথেই আপনাদের মানুষ ভ্রমণ এবং আগামীর পরিকল্পনা সুগঠন হবে, এই আশা নিয়ে শুরু করছি আজকের গল্প পেলিং থেকে। 13 সেপ্টেম্বর 2024, সময় ঠিক সকাল 7:39। পেলিংয়ে আজ আমার প্রথম সকাল। এক্সপেকটেশন ছিল যে ঘুম থেকে উঠে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো বা একটা দুর্দান্ত সানরাইজের সাক্ষী হব। তার কিছুই হয়নি। কাঞ্চনজঙ্ঘা দেখা গিয়েছিল হালকা, বাট সেটা ছবিতে শেয়ার করার মতো নয়। প্রকৃতি চলুক তার নিজের খেয়ালে। আমি শেষ করবো ছটপট আমার হাতের 1 কাপ গরম গরম কফি, তারপর রেডি হয়ে বেরিয়ে পড়বো আজকে পুরো দিন পেলিংয়ে যা কিছু দেখে নেওয়ার মতো আছে সেটা দেখে নেওয়ার জন্য, এবং সেই সাথে একদিনের পেলিংয়ে আপনারা কী কী দেখবেন সেই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার জন্য। প্রতিদিন ঘুম থেকে ওঠার পরে ব্রাশ করতে হয়, রাত্রে খাওয়া দাওয়ার পর ঘুমোতে যাওয়ার আগে ব্রাশ করতে হয়, আমাদের সবারই জানা, আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি এগুলো, যাতে আমাদের দাঁতের যে স্বাস্থ্য সেটা ভালো থাকে। ব্রাশ করার সাথে সাথে আমাদের ডেন্টাল হেলথের জন্য এক্সট্রা কোনো কিছু ব্যবহার করি, তা সেই জন্য কিন্তু আমি অর্ডার করেছি আগারোর পোর্টেবল ওরাল ইরিগেটর। এই ফ্লসারে একটা 200 ml কন্টেনার রয়েছে, যার মধ্যে আমরা আমাদের প্রয়োজন মতো কিন্তু জল ভরে নিতে পারি। জল ভরে নেওয়ার পর এটাকে আমি প্রেস করব এবং এটা লক হয়ে গেল। এটা কিন্তু জল পরে খারাপ হয় না, কারণ এটা কিন্তু IPX7 রেটিং। আর এটা হচ্ছে ফ্লসার হেড, যেটা এখানে আমরা অ্যাটাচ করব। খুব সহজ, এখানে একটা ছোট্ট সুইচ আছে, এটাকে জাস্ট প্রেস করে আমরা এখানে এটাকে অ্যাটাচ করে নেবো। এখানে দুটো সুইচ রয়েছে, একটা হচ্ছে এর পাওয়ার বাটন, একটা হচ্ছে এর বিভিন্ন মোড বাটন, যেমন হচ্ছে নর্মাল মোড, সফট মোড, পালস মোড অথবা কাস্টম। অর্থাৎ আমি আমার প্রয়োজন মতো কিন্তু এর যে ওয়াটার প্রেশার সেটাকে কিন্তু দিতে পারি। এর যে ওয়াটার পালস রেট সেটা হচ্ছে 1400 পালস পার মিনিট। ওয়াটার প্রেশার হচ্ছে 10 to 90 PSI। প্রথমে আমি মোডটাকে সেট করে নিলাম, আমি দিয়ে রেখেছি কাস্টম মোড। এর যে পাওয়ার বাটন সেটাকে প্রেস করলাম। অনেক সময় ব্রাশ করার পরে না আমাদের দাঁতের ফাঁকে হয়তো খাবার টাবার লেগে থাকে, ব্রাশ করার পরেও যায় না, তো আমরা কি করি, আমরা কাঠি খুঁজি, হ্যাঁ, সেটাকে আর কি বের করার জন্য। এটা রাখুন সাথে, প্রতিদিন রাত্রে খাওয়ার পরে 2 মিনিটের জন্য ইউজ করুন, তাতেই না। 2 মিনিট কথা কেন বললাম, কারণ এটা কিন্তু 2 মিনিট পর অটোমেটিক পাওয়ার অফ হয়ে যাবে। তারপরে আবার আপনি প্রয়োজন মতো এটার বাটন প্রেস করে এটাকে অন করতে পারেন। আর আরও একটা ভালো বিষয় হচ্ছে এটা কিন্তু পোর্টেবল, মানে আমি কিন্তু এটা সহজেই ক্যারি করতে পারবো যখন আমি কোনো জায়গায় বাইরে যাবো। এর সঙ্গে রয়েছে একটা ম্যানুয়াল এবং 1 ইয়ার ওয়ারেন্টি। আর এটাকে আমরা চার্জ করার জন্য এই কেবলটা ইউজ করতে পারি। তো আগারোর এই পোর্টেবল ওরাল ইরিগেটর বা ফ্লসার যারা আপনারা পারচেস করতে চান, লিঙ্ক দিয়ে রাখলাম এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনারা এটা পারচেস করতে পারেন। সকাল সকাল স্নান পর্ব শেষ করে চলে এলাম হোটেলের ডাইনিং রুমে। উদ্দেশ্য ব্রেকফাস্ট। অপশনে ছিল ব্রেড বাটার, পুরি সবজি, রুটি তরকারি কিংবা লুচি আলুর দম, বাট হাতে সময় ছিল কম, তো সেই জন্যই বলে দিলাম যে রুটি দিন, এরকম গরম গরম হাত রুটি, আর সেই সঙ্গে আলুর তরকারি, ডিম সেদ্ধ। প্রত্যেকটা খাবারই একদম চাঙ্গা, মানে সারাদিন এনার্জিকে ধরে রাখার জন্য। সময় সকাল 8:56, রওনা দিয়ে দিয়েছি আমাদের আজকের পেলিংয়ের সাইট সিনে। তো এই যাওয়ার পথে দেখছি ওপরে রোপওয়ে রয়েছে, ঠিক যেমন গ্যাংটক শহরে রোপওয়ে রয়েছে, এখানেও রোপওয়ে রয়েছে। তবে এই রোপওয়ে এখন চলছে হচ্ছে ট্রায়াল বেসিসে, তৈরি হয়ে গেছে, এখন ট্রায়াল রান হচ্ছে, হয়তো খুব তাড়াতাড়ি পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে পেলিংয়ের রোপওয়ে। এরপরে যখন আপনারা আসবেন, আপনারা হয়তো রোপওয়ে যে সফর এক পাহাড় থেকে আরেক পাহাড়, তার মজা নিতে পারবেন। পেলিংয়ের সাইট সিনে বেরিয়ে প্রথমেই আমরা চলে এলাম পেলিংয়ের অন্যতম আকর্ষণ স্কাইওয়াকে। আগামী দিনে যখন আপনারা স্কাইওয়াক আসবেন, যখন রোপওয়ে চালু হয়ে যাবে, তখন হেলিপ্যাড থেকে উঠবেন, একদম রোপওয়ে করে কিন্তু এখানে এসে নামবেন, তারপর এখানে স্কাইওয়াক দেখে এনে ছবি ভিডিওগ্রাফি করে আবার আপনারা ফিরে যাবেন। এখানে আমরা টিকিট নিলাম, টিকিট হচ্ছে এখানে 100 টাকা পার পার্সন। আর গাড়ি পার্কিং যে আমরা করলাম, গাড়ি পার্কিংয়ের জন্য নিল হচ্ছে 30 টাকা। যারা এখানে ড্রোন ফ্লাই করতে চান, ড্রোন কিন্তু এখানে ফ্লাই করতে পারবেন, তবে ড্রোন ফ্লাইয়ের জন্য এখানে 1000 টাকা আর কি চার্জেস দিতে হবে। শু স্ট্যান্ড রয়েছে, জুতো কিন্তু
এই স্কাই ওয়াকে অ্যালাউ নয়। এখানে যে মূর্তিটা রয়েছে এটা হচ্ছে অবলোকিতেশ্বরের মূর্তি। অবলোকিতেশ্বরকে তিব্বতী ভাষায় বলা হচ্ছে চেন্ডজিগ। তার মূর্তি রয়েছে 137 ফুট। আর এই যে স্কাই ওয়াকটা এখন আমরা যাব, এটা হচ্ছে ভারতবর্ষের প্রথম স্কাই ওয়াক, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7200 ফুট উচ্চতায় অবস্থিত। সেই সাথে কাঞ্চনজঙ্ঘার তো দুর্দান্ত ভিউ পাওয়া যায়, কিন্তু সমস্ত কাঞ্চনজঙ্ঘা এখন পুরো মেঘে ঢেকে রয়েছে। এখন এই সকালে যদিও টুরিস্ট কম, কিন্তু যারা এসছে তারা কিন্তু এই স্কাই ওয়াকে বসে দুর্দান্ত ফটোগ্রাফি করছে। এই কাঁচ টাচগুলো আর কি একটু ঘষা খেয়ে খেয়ে এর যে স্বচ্ছতা সেটা কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। আমরা শুরু করেছিলাম হচ্ছে ওখান থেকে, জাস্ট একটা অর্ধাকা রাউন্ড দিয়ে এখানে গিয়ে স্কাই ওয়াক শেষ, এবং তারপরে ওই সিঁড়ি ধরে পৌঁছাতে হবে হচ্ছে চেন্ডিজেগের যে মূর্তি সেখানে। স্কাই ওয়াকে যারা আসছেন তাদের জন্য আমার একটা ছোট্ট পরামর্শ, আপনারা চেষ্টা করুন ওয়েদার যদি ভালো থাকে তাহলে কিন্তু এখানে সকাল সকাল আসার এটাই একটা ফায়দা যে খুব বেশি ভিড় হবে না, কারণ বেলা বাড়লে ভিড়ও বাড়বে। সকালের দিকে আসুন, ফাঁকায় এটাকে দেখুন, এবং আপনাদের যারা ফটোগ্রাফি করতে ভালোবাসেন বা রিলস বানাতে ভালোবাসেন বা টুকটাক ভিডিওগ্রাফি করতে ভালোবাসেন তারা এখানে ভিডিওগ্রাফি করুন, মানে একটা ভালো সময় এখানে কাটান। আর যদি কপাল খুব ভালো থাকে তাহলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পেয়ে যাবেন। ওদিকে কাঞ্চনজঙ্ঘা রয়েছে সব মেঘে ঢাকা, আর এই যে সকালবেলা রোদ উঠেছে, ছবি কিন্তু দুর্ধর্ষ আসবে। আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠে এলাম। এবার এই ওপর থেকে ওই যে সামনে স্কাই ওয়াক আছে সেটার কিছুটা ভিউজ এরকম পাওয়া যায়। এই মন্দিরটার আশেপাশে কত সুন্দর ফুলের গাছ, সেই সাথে সুন্দর সুন্দর ঘাস, মানে জায়গাটাকে এরা ওয়েল মেনটেন করে রেখেছে। সিঁড়ি দিয়ে উঠতে হয়তো একটু কষ্ট হবে, অস্বীকার করবো না, আমারও হচ্ছিল, বাট একটু সময় নিয়ে আস্তে আস্তে উপরে উঠে আসুন। উপরে উঠে এসে এখান থেকে ভিউজ নিন, এখান থেকে ফটো নিন। অন্তত এই জায়গায় দাঁড়িয়ে এই যে পেছনে পাহাড় যেগুলো আছে বা এই যে ভ্যালিটা আছে এটাকে নিয়ে ফটোগ্রাফি করুন, সত্যি দুর্দান্ত লাগবে। আমি যদি খুব ভুল না করি বা খুব ভুল না গুনি, তাহলে এখানে সিঁড়ি রয়েছে হচ্ছে মোট 155টা। পেলিংয়ের স্কাইওয়াক দেখে নেওয়ার পর আমাদের পরবর্তী গন্তব্য প্রায় 28 কিলোমিটার দূরে খেচিপেরি লেক, আর এই রাস্তাতেই রয়েছে রিম্বি ওয়াটারফলস। এটা হচ্ছে রিম্বি ওয়াটারফলস। চলুন একবার দেখে নিই, আর সেই সাথে ওয়াটারফলসের কাছে পৌঁছানোর চেষ্টা করি। এখানে নামা খুব একটা ক্রিটিক্যাল নয়, একদম সিম্পল, তবু একটু বলবো সাবধানে নামবেন আপনারা। রিম্বি ওয়াটারফলস হচ্ছে এমন একটা ওয়াটারফলস এই রাস্তায় বা এই ওয়েস্ট সিকিমে যেখানে কিন্তু জলের একদম কাছে পৌঁছানো যায়। যদি ইচ্ছে হয় তাহলে কিন্তু স্নানও করে যেতে পারে। কবে আসা হয়েছে এখানে? অ্যাকচুয়ালি আমি তো এলকেমে জব করি, তো আচ্ছা। ফ্যামিলি মিলে এই কালকে আসা হয়েছে। নামচি থেকে এখানে আসা হয়েছে। নামচি কিরকম লাগলো? নামচি খুবই ভালো লেগেছে। কাঞ্চনজঙ্ঘার দেখা মিলেছে? না, আজকে এখানে আসা হয়েছে, কাঞ্চনজঙ্ঘা এখন অব্দি আসা মেলে। কদিন এখানে রয়েছেন আর কদিন থাকবেন এখানে? এই আজকের দিনটা আছি, কালকে সকালে ব্যাক করে যাবো। কালকে কাঞ্চনজঙ্ঘা দেখা হবে। সবাই খুব এনজয় করছে, আপনারাও আসুন ওয়েস্ট সিকিম, এবং এখানকার যে সমস্ত টুরিস্ট স্পটগুলো রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বা দেখাচ্ছি, কথা দিলাম মন ছুঁয়ে যাবে। রিম্বি ওয়াটারফলস ছাড়াও চলার পথে দেখা পেলাম বেশ কয়েকটা ছোটোখাটো ওয়াটারফলসের, যেগুলো সাধারণত বর্ষার সময়তেই দেখা যায়। কিন্তু এরই মাঝে এক জায়গায় দাঁড়িয়ে যেতে বাধ্য হলাম, যেখানে প্রকৃতি আর জীবকুলের অদ্ভুত কম্বিনেশন কেড়ে নিল আমার সমস্ত অ্যাটেনশন। তো প্রজাপতি না দুর্দান্ত একটা জায়গা, মানে এরকম জিনিসটা চট করে দেখার মতো মেলে না। একটা ছোট্ট কালভার্ট বয়ে যাচ্ছে রিম্বি নদী, আর রিম্বি নদীর ধারে যে সমস্ত গাছপালা রয়েছে তার গায়ে ঝাঁকে ঝাঁকে লেগে রয়েছে বন্য প্রজাপতি। সময় বেলা 11:14। আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম ওয়েস্ট সিকিমের খেচে ও পার্লি বা খা চোট পার্লি এই লেকের সামনে। টিকিট হচ্ছে 30 টাকা পার পার্সন। আপনারা গাড়ি নিজেরা বুক করে আসুন, বা যে ট্যুরিজমের সাথে আসে সেই ট্যুরিজমের সাথে গাড়ি নিয়ে আসুন। গাড়ি যে পার্কিং চার্জ সেটা কিন্তু আপনাদেরকে দিতে হবে, মানে গাড়ি পার্কিং আপনাদের কস্ট। মানে মাছ খাবে না মারামারি করবে? খেচেপেরি লেক যাবার আগেই রয়েছে ছোট্ট এই জলাশয়, যেখানে আমেরিকান রুইসহ বিরাট বিরাট আকৃতির মাগুর মাছের দেখা মেলে। ট্যুরিস্টদের অধিকাংশই বাইরে থেকে খাবার কিনে এই মাছগুলোকে খাবার দেওয়ার সময় সেই দৃশ্য ক্যামেরা বন্দি করে। এই যে মাছের সব খাবারগুলো সবাই খাওয়াচ্ছে না, বাইরে কিনতে পাওয়া যাচ্ছে, চাইলে কিন্তু আপনারা মাছের খাবার কিনে এখানে এসে মাছকে খাওয়াতে পারেন। লেকটা ওই দূরেই রয়েছে, মানে আমাদেরকে খানিকটা পথ আর কি হেঁটে হেঁটে যেতে হবে, মানে একটু শারীরিক কসরত আর কি হবে, আর সেই সাথে এরকম প্রকৃতির মধ্যে একটু হাঁটা চলা। পেলিং শহরের এই খেচিপেরি বা খেচে ও পার্লি লেক হিন্দু এবং বৌদ্ধ ধর্মের মানুষের কাছে
অত্যন্ত পবিত্র। চারিদিকে পাহাড় আর জঙ্গলের মাঝে এই লেকের জল ভীষণ স্বচ্ছ। কিংবদন্তি রয়েছে, এই লেকের জলে কোনো শুকনো পাতা পড়লে পাখিরা তৎক্ষণাৎ তাদের ঠোঁট দিয়ে সেগুলো পরিষ্কার করে দেয়। লেকের সামনেই রয়েছে চোরটেন এবং বৌদ্ধ গুম্ফা। চলার পথে ঝিঝি পোকার ডাক কিংবা রং বেরঙের প্রজাপতির উড়ে বেড়ানো এই যাত্রাপথের সৌন্দর্য যেন আরও বৃদ্ধি করে। অনেক মানুষ এই লেকের জল স্পর্শ করে মনে মনে নিজেদের ইচ্ছা জানিয়ে যায়। সেই থেকেই এই লেকের আরেক নাম ইচ্ছা পূরণের লেক। এদিকে একটা কেভও রয়েছে, গুরু রিনপোচে কেভ। গুরু রিনপোচে, তারপরে থাং থাং গিলফো, এদেরকে আমরা ভুটানে প্রচুর পেয়েছিলাম। আপনারা আমার ভুটানের ব্লগ দেখেছেন কি জানি না, যদি দেখেন থাকেন তাহলে হয়তো জানবেন, আর যদি না দেখে থাকেন আমি লিঙ্ক দিয়ে দিলাম আই বোতামে। এই জায়গা ঘোরার জন্য ম্যাক্সিমাম আপনারা 20 মিনিট সময় নিন, 20 থেকে 25 মিনিট ম্যাক্সিমাম, তারপর বেরিয়ে পড়ুন পরবর্তী গন্তব্যে। খেচেপেরি লেক দেখার পর আমাদের পরবর্তী গন্তব্য ছিল কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। তবে এই যাত্রাপথে রাস্তার অধিকাংশই অফরোডিং। এইখানে জিপ লাইনও হয়। সময় বেলা 12:38। আমরা এই মুহূর্তে গিয়ে পৌঁছে গেছি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের সামনে। এই ওয়াটারফলসের আশেপাশে কিন্তু ছোটোখাটো দোকান রয়েছে, যেখানে চা, কফি, ম্যাগি, মোমো এইরকম খাওয়া দাওয়ার জিনিস আপনারা পেয়ে যাবেন। এই কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল দেখতে যাওয়ার জন্য কিন্তু এখানে এন্ট্রি ফি রয়েছে 20 টাকা পার পারসন। আমি এটাকে প্রথমে থেকে ভাবছিলাম যে এটাই কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস, তা কিন্তু নয়। এখানে টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টারে আমি জিজ্ঞেস করলাম, তো বললো এটা হচ্ছে ওই যে আমরা এর আগে খেচেপুরি লেক গিয়েছিলাম সেই লেকের এটা হচ্ছে ওভারফ্লো ওয়াটার, সেখান থেকেই এই ওয়াটারফলস তৈরি হচ্ছে। কিন্তু কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসটা রয়েছে সামনের দিকে, আমাদেরকে এই সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হবে, মানে সিঁড়ি ধরে যেতে হবে। ও ওই সামনে আরেকটা ওয়াটারফলস রয়েছে, ওটাই হচ্ছে মেন কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। চলে আসুন। এই হচ্ছে সেই ওয়েস্ট সিকিমের কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। এখানে সামনে এরকম আর কি বোল্ডার দিয়ে ব্যারিকেড করা রয়েছে, কারণ ওইদিকে ট্যুরিস্ট অ্যালাউ নেই। জায়গাটা একটু ডেঞ্জারাস, প্রচুর পাথর টাথর, মানে ওখানে গিয়ে যে স্নান করবো, স্নান করার মতো পরিস্থিতি কিন্তু এখন নেই। হয়তো অন্য অন্য সময় হতে পারে, কিন্তু এখন সেখানে যাওয়ার কোনো উপায় নেই। এখানে একটা ছোট্ট বসার মতো জায়গা রয়েছে, যেখানে বসে বা দাঁড়িয়ে 2-4টে ফটোগ্রাফি করা যেতেই পারে। আর এই জায়গাটার অদ্ভুত ব্যাপার দেখুন, সামনে একটা ওয়াটারফলস, পেছনে ওয়াটারফলস, মানে দুটো ওয়াটারফলস কিন্তু এখানে মুখোমুখি। আলাদাই জায়গা, আলাদাই। চলার পথে তৈরি হচ্ছে এরকম সব ন্যাচারাল ওয়াটারফল, আর সেখানে আসার পর ইচ্ছা করবে একটু স্নান করার, একটু ভেজার, একটু ভালোবাসার গান করার। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস থেকে ফেরার পথে আপনারা কিন্তু এই রাস্তায় দেখে নিতে পারেন হচ্ছে অরেঞ্জ গার্ডেন। অরেঞ্জ গার্ডেন খোলার সময় হচ্ছে সকাল 9টা এবং ক্লোজ হওয়ার টাইম হচ্ছে বিকাল 5টা। রাস্তাতেই পড়ে, কিন্তু এখন আমি অরেঞ্জ গার্ডেন যাচ্ছি না, কারণ এখন অরেঞ্জের সময় নেই, গিয়ে সময় নষ্ট করে লাভ নেই। তার চেয়ে চলুন আমরা যাই আমাদের পরবর্তী গন্তব্যে, যেখানে আমরা খানিকটা সময় কাটাতে পারবো। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস দেখার পর আমাদের পরবর্তী গন্তব্য পেলিংয়ের রাবডেন্সি রুইন্স এবং সাইট কিয়ং টুলু বার্ড পার্ক। আর এখানে এন্ট্রি করার জন্য টিকিট রয়েছে। ভারতীয়দের জন্য টিকিট হচ্ছে 100 টাকা পার পার্সন। টাইম হচ্ছে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। বিকাল 5টা পর কিন্তু বন্ধ হয়ে যায়। পেলিংয়ে এসে এই দুটো জায়গা দেখতে কিন্তু আপনাদের সব থেকে বেশি সময় লাগবে। প্রত্যেকটা জায়গায় ওপেন টাইম, ক্লোজ টাইম রয়েছে। এখানে কি একটা পাখি আবার রাস্তার মধ্যে বসে আছে, হাঁস নাকি? এরকম হাঁস কখনো দেখিনি ভাই। চোখ ফোক কীরকম ডিজাইন করা। ওই ওপরে একটা হ্যাঙ্গিং ব্রিজও রয়েছে, ওপরেও যাওয়া যায়। বার্ড পার্কের বর্ণনায় বলবো, বেশ যত্ন করে সাজানো গোছানো এই বার্ড পার্ক আরও বেশি সুন্দর লাগে যখন শীতকালে চারিদিকে অনেক ফুলের দেখা মেলে। বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে এই বার্ড পার্কে, যার অধিকাংশই খাঁচার ভিতরে, কিছু আবার বাইরে ঘুরে বেড়াচ্ছে। পাখি সম্পর্কে আমার খুব বেশি নলেজ নেই,
তাই ঘুরে ঘুরে এই বার্ড পার্ক দেখলাম এইটুকুই। এবারে হাঁটা লাগালাম রাবডেন্সি রুইন্সের উদ্দেশ্যে। পাহাড়ে বর্ষার মরশুম এখনও শেষ হয়নি, টুরিস্টের সংখ্যা নেহাতি কম, তাই চলার পথে প্রচুর গাছের পাতা এবং আগাছার বৃদ্ধি, সব কিছুকে সাথে নিয়ে এই পথে আমাদের চড়াই শুরু। নিচ থেকে ভাবছিলাম যে ওপরে ওঠাটা খুব সহজ, কাছেই আছে, বাট কাছে নেই। রাস্তায় এরকম ঘুরপাক খেতে 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 ওপরে উঠেছে। লোকজন তো কাউকে দেখতে পাচ্ছেন বেশ। এখন আপনারা যারা এই রাস্তায় উঠবেন তারা কিন্তু সঙ্গে একটা ছোট জলের বোতল ক্যারি করবেন, কারণ রাস্তা অনেকটাই উঠতে হবে। নর্মাল জঙ্গল ট্রেল, নেচার ট্রেল যাকে বলে, জঙ্গলের মধ্যে রাস্তা, মাঝে মধ্যে পাখি ডাকছে, এরকম বড় বড় গাছ, তার মধ্যে হেঁটে যেতে হবে। কিন্তু আপনি ফিল করবেন যে আপনি কিন্তু আসলে চড়াই উঠছেন এবং শরীরে একটা অস্বস্তি হবে, শরীর গলা শুকাবে, জল তেষ্টা পাবে। তো দেখা যাক গন্তব্য কতটা পেছনে রয়েছে, চলতে থাকি গন্তব্যের পরোয়া না করে। এখানে এখন কোনো ট্যুরিস্ট আর বর্তমানে নেই। এখানকার যে কেয়ারটেকার, মানে যে দেখভাল করে বা সিকিউরিটি স্টাফ, সে বলছিল যে তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি ঘুরে আসুন, নাহলে মেন গেট বন্ধ হয়ে যাবে। তো যত তাড়াতাড়ি সম্ভব এটাকে ভিজিট করবো, ভিজিট করে নিচে নেমে যাবো। এই আশাটা কিন্তু একটা ট্রেকিং, আশাটা কিন্তু অ্যাডভেঞ্চার। এবার যারা একটু বয়স্ক মানুষ, পায়ে ফায়ে ব্যথা আছে, তাদের জন্য বলবো, আপনারা তো ভিডিওতে দেখে নিচ্ছেন, আসতেই যাওয়ার কোনো মানে নেই। শ্বাসকষ্ট আছে, উপরে উঠতে কষ্ট হয়, পায়েটায় ব্যথা আছে, তাদের জন্য বলবো যে তারা এই জায়গাটাকে স্কিপ করে দিন। বেটার ওই বার্ড পার্কে গিয়ে বসে থাকুন বা বাইরে কিছু টুকটাক খাওয়া দাওয়া করুন। যারা ইয়ং জেনারেশন আছেন তারা আসুন, ভালো লাগবে, মানে অ্যাডভেঞ্চার এক্সপিরিয়েন্স হবে। এরপর থেকে পথ আবার বাঁধানো, আমাদেরকে ওই উপরে যেতে হবে। এখানকার যে রাজা ছিলেন তেনসুং নামগেল, তো তারই ইতিহাসটা এখানে লেখা রয়েছে। 1670 থেকে 1814 রাবডেন্সি ছিল রাজা দ্বিতীয় চোগিয়াল দ্বারা নির্মিত সিকিম রাজ্যের দ্বিতীয় বৃহত্তম রাজধানী। 18th সেঞ্চুরিতে নেপালি আক্রমণে এই রাজধানী শহর ধ্বংস হয়। যে প্রাসাদ এবং মঠের ধ্বংসাবশেষ আজও অবশিষ্ট রয়েছে এই পাহাড়ের চূড়ায়, যেখানে রয়েছে ইতিহাস এবং প্রকৃতির অদ্ভুত এক মেলবন্ধন। রাবডেন্সি থেকে অদূরই দেখা মেলে পেলিংয়ে স্কাইওয়াক এবং সেই সাথে পেমাংস্টে মনাস্ট্রি। ওই যে এখান থেকে দেখা যাচ্ছে দূরে, ওটা হচ্ছে স্কাইওয়াক, মানে যে স্কাইওয়াক দিয়ে আমরা আমাদের সকাল শুরু করেছিলাম, ওইটা হচ্ছে মনাস্ট্রি। আমরা ওইখানে যাবো একটু পরে, মানে এখান থেকে আমরা ওইখানে যাবো। এবার আমাদের গন্তব্য হচ্ছে পেলিংয়ের পেমাংস্টে মনাস্ট্রি। পেমাংস্টে মনাস্ট্রির জন্য আগের টিকিট রয়েছে, এখানে হচ্ছে 50 টাকা পার পার্সন। যতগুলো জায়গায় আমরা দেখলাম সব জায়গায় কিন্তু টিকিট রয়েছে, শুধু ওয়াটারফলস ছাড়া। ফটোগ্রাফি ইজ স্ট্রিক্টলি প্রোহিবিটেড ইনসাইড দ্য মনাস্ট্রি। 1647 সালে নির্মিত এই পেমাংস্টে মনাস্ট্রি সিকিমের প্রাচীন এবং প্রধান মঠগুলির মধ্যে একটি। পরবর্তী সময়ে রাজা তৃতীয় চোগিয়াল দ্বারা এই মঠের উন্নতিকরণ করা হয়। ওই পাহাড়ে মেঘের মধ্যে রামধনু দেখা দিয়েছে, জানি না আমার ক্যামেরায় কতটা ধরা পড়ছে। প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ, দুর্দান্ত হাওয়া দিচ্ছে। অনেস্টলি স্পিকিং, আমার এইসব মনাস্ট্রি নিয়ে খুব একটা আগ্রহ নেই। মানে অ্যাজ এ আমি ট্রাভেল ব্লগার, যেহেতু আমাকে সব জায়গায় কভার করতে হবে, আপনাদেরকে মনাস্ট্রি দেখাচ্ছি বা এর সঙ্গে জড়িত ইতিহাস কিছুটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। বাট অ্যাজ এ ট্যুরিস্ট আমি যদি কখন আসতাম, শুধু আমি বেড়াতেই এসেছি, ব্লগ বানাতে আসেনি, তাহলে আমি কোনো মনাস্ট্রিতে আসতাম না। কারণ যে জিনিস সম্পর্কে আমার কোনো আগ্রহ নেই, জিনিস সম্পর্কে আমার কোনো ধারণা নেই, সেই জিনিসটা আমি দেখি বা কী করবো, সেই জিনিস সম্পর্কে বলি বা কী করবো, আমি কী বা বুঝবো এখানে। পেমাংস্টে মনাস্ট্রি দেখেই শেষ হলো পেলিংয়ের একদিনের সাইট সিইং। গাড়ি যখন আমাকে হোটেলের সামনে ড্রপ করে দিল, তখন ঘড়ির কাঁটা বলছে বিকেল 5টা। সময় বিকাল 4:59, মানে 5টা। আমাদের সাইট সিন শেষ, পেলিংয়ের সাইট সিন শেষ। আমাদের ড্রাইভার সাহেব আমাদেরকে হোটেলের সামনে নামিয়ে দিল এবং যেটা প্ল্যান হলো যে আগামীকাল যাব হচ্ছে আমরা রা বাংলা এবং হচ্ছে নামচি। রাত 9টা নাগাদ হোটেল থেকে ডিনার পৌঁছে দিল আমার রুমে, যার আয়োজনে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন, আমাদের সবার চেনা খাবার। এদিকে রয়েছে চাটনি, এটা হচ্ছে টমেটোর চাটনি, আর নিয়েছি হচ্ছে গরম গরম পাঁপড় ভাজা, আর এর সঙ্গে রয়েছে 1 প্লেট সালাদ। টেস্ট ঠিকঠাকই আছে। ঠান্ডা দেশগুলিকে জানি না, ঝালটা চিবাতে যেন একটু কষ্ট হচ্ছে হালকা। মানে আমরা যখন ফ্রাইড রাইস খাই, মুখে দিলাম, চট করে খেয়ে ফেললাম, এরকম নয়। চালটা একটু শক্ত। যে চিলি চিকেনটা করেছে তার মানে লবণ সম্পর্কে আইডিয়া কম আছে, লবণটা একটু বেশি চিলি চিকেনে। পুরো একটা রাত এবং একটা দিন কাটিয়ে দেওয়ার পর পেলিংয়ে আজ আমার দ্বিতীয় দিনের সকাল। সুন্দরী মেয়েরা এবারের পুজোতেও আর ফাঁকা নেই, আর আজকে সকালেও এই হোটেল থেকে সামনে কাঞ্চনজঙ্ঘার কোনো দেখাই নেই। আজ 14ই সেপ্টেম্বর 2024 শুরু করছি আমাদের নতুন গল্প, যে গল্পে পেলিং থেকে আজ যাব হচ্ছে রা বাংলা এবং সেই সাথে নামচি। ব্রেকফাস্টে আজকে যেটা নিয়েছি ব্রেড বাটার, আজ আর রুটির গল্প রাখিনি, আর সেই সাথে 2টো বয়েলড এগ। যদি আপনারা চান সাথে করে ফল টল নিয়ে আসতে পারেন, হোটেলে যদি বলেন ওরা কেটে কিন্তু সাজিয়ে দেবে। ব্রেকফাস্টের পর্ব শেষ, চলে এসেছি গাড়িতে। পেলিংয়ের তাপমাত্রা হচ্ছে 21 ডিগ্রি, আবহাওয়া ক্লাউডি। বাড়িতে আমি যখন এসি চালাই, খুব কমই চালাই এসি, তো তখন ওই এসির টেম্পারেচার আমি ওই 27 থেকে 28 রাখি, মানে ওটা আমার কাছে অনেক। তো সেখানে আজকে পেলিংয়ের টেম্পারেচার 21, মানে ঠান্ডা আমার ভালোই লাগছে। আমার সবচেয়ে বড় ভুল যে সঙ্গে একটা ওই ফুল হাতা সোয়েটার কিংবা ফুল হাতা ওই উলিকটের শার্ট কিংবা একটা থার্মাল না নিয়ে আসা। অবস্থা পুরো খারাপ,
টানছি সর্দি, বাট ওষুধ খাবো না। শরীরের ইমিউনিটিতে যতক্ষণ আছে ততক্ষণ এই সর্দির সঙ্গে লড়াই করবো। আশা করি কালকে সকালে ঠিক হয়ে গেলেও যেতে পারে। সময় সকাল 8:35। চলার পথেই আমরা একটা রাস্তার ধারে দুর্দান্ত ওয়াটারফলস দেখে থমকে দাঁড়ালাম। ড্রাইভার সাহেবকে জিজ্ঞেস করে জানলাম এই ওয়াটারফলসের নাম হচ্ছে ছাঙ্গি ওয়াটারফলস। ওয়েট, এই ছাঙ্গি ওয়াটারফলস কিন্তু সেই ছাঙ্গি ওয়াটারফলস নয় যেটাকে আমরা কোলাখামে গিয়ে পাই। এটা ওয়েস্ট সিকিমের ছাঙ্গি ওয়াটারফলস। চলুন একবার এর ভিউটা আপনাকে দেখাই, আর সেই সঙ্গে এখানে করবো হচ্ছে আমার 2-3টে ফটোগ্রাফি। এদিক দিয়ে যাওয়ার রাস্তাও আছে। যদি আপনাদের মনে হয় আপনারা ওয়াটারফলসের কাছে গিয়ে ফটোগ্রাফি করবেন বা একটু ওয়াটারফলসের জলে হাত ভেজাবেন, পারবেন। ছাঙ্গে ওয়াটারফলস দেখে আবারও পথ চলা শুরু, আর এই পথেই পড়বে দেনথাম ভ্যালি। এই পথেই পড়বে হচ্ছে ডেনথাম ভ্যালি। কিন্তু ডেনথাম ভ্যালি যে ভিউ পয়েন্ট রয়েছে, পাশে একটা দোকান রয়েছে, ওখানে মারা হচ্ছে তালা। বাট এখান থেকে আমরা দেখব খুলে এই চশমা কালা। সমস্যাটা হচ্ছে যে এখানে দাঁড়ানোর কোনো জায়গা নেই, যেখানে দাঁড়িয়ে আমি একটু ভালো ভিডিওগ্রাফি করবো, ফটোগ্রাফি করবো বা ড্রোন ফ্লাই করবো। চারিদিকে এরকম বাড়ি ঘর আর জঙ্গল, কিন্তু এই একটা জায়গা ফাঁকা পেয়েছি জঙ্গলের মাঝখানে, যেখান থেকে কিন্তু এই ডেনথাম ভ্যালির খুব সুন্দর ভিউ পাওয়া যায়। জাস্ট জায়গাটা দেখুন, চারিদিকে পাহাড়ে ঘেরা, ওইখানে একটা খেলার মাঠ রয়েছে আর ধাপে ধাপে সব বাড়িগুলো সাজানো। কি সুন্দর জায়গা, আর পাশ দিয়ে একটা ছোট্ট পাহাড়ি নদীও রয়েছে। দূরদৃষ্টি দিয়ে দেনথাম ভ্যালি দেখে নিয়ে আমাদের পরবর্তী গন্তব্য ওয়েস্ট সিকিমের সিংসোর ব্রিজ। এই যে আমরা সিংসোর ব্রিজের পথে চলেছি, আমরা মেন রোড থেকে একটা টার্নিং নিলাম নদীকে পাশে রেখে। তারপর যে রাস্তা ধরে চলেছি এটাকে ঠিক রাস্তার তকমা দেওয়া যায় না। ডান দিকে নদী, বাঁ দিকে নদী, সামনে নদী, পেছনের নদী, অদ্ভুত এক রাস্তা। তার মধ্যে দিয়ে বেঁকে বেঁকে চলেছে আমাদের গাড়ি। আমাদের ড্রাইভার সাহেব বলছে যে এখানে বন্যার কারণে, মানে হরপা বান যাকে বলে, তার কারণে মেন রোড ভেঙে গিয়েছে, মানে যেটা অ্যাকচুয়াল রাস্তা ছিল। তো সেই কারণেই একটা টেম্পোরারি রাস্তা তৈরি করা হয়েছে, যে রাস্তা ধরে এখন আমরা চলেছি। বাট পরবর্তী দিনে যখন আবার মেন রোড সারানো হয়ে যাবে, তখন আবার গাড়ি আবার সেই রাস্তা দিয়ে চলবে। আর এই যে রাস্তাটা ধরে আমরা চলেছি, এটা হচ্ছে পেলিং ডেনথাম রোড। সময় সকাল 9:31। পেলিং থেকে 25 কিলোমিটার পথ চলে আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি সিংসোর ব্রিজে। এই সিংসোর ব্রিজ এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত, অর্থাৎ এক পোল থেকে আরেক পোল পর্যন্ত এর দৈর্ঘ্য বা লম্বা এটা হচ্ছে 200 মিটার। এবং এই যে নিচ দিয়ে বয়ে যাচ্ছে এটা হচ্ছে রিম্বি নদী। এই রিম্বি নদীর ওপরে এই সিংসোর ব্রিজ, এবং নদী খাত থেকে এই ব্রিজের উচ্চতা হচ্ছে 100 মিটার। এবং বলা হয় যে পুরো সিকিম রাজ্যে যতগুলো নদীর ওপরে ব্রিজ রয়েছে না, সবচেয়ে হাইস্ট ব্রিজ হচ্ছে এটা। এবং একই সঙ্গে এশিয়া মহাদেশের দ্বিতীয় উচ্চতম ঝুলন্ত সেতু হচ্ছে এই সিংসোর ব্রিজ, যেখানে আমরা এসে পৌঁছেছি। এবং চারিদিকটা এত সুন্দর, সবটা দেখুন পাহাড়ে ঘেরা, আর পাহাড়ের মাথায় মেঘ জমেছে, চারিদিকে সবুজ ঘন জঙ্গল, মাঝখান দিয়ে দুধ সাদা নদীটা বয়ে যাচ্ছে, দুর্দান্ত লাগছে। চেষ্টা করব যে এখানে একটা ড্রোন শট নেওয়ার এবং পাখির চোখে এই সিংসোর ব্রিজ এবং তার আশেপাশের পরিবেশ আপনাদেরকে দেখানোর।
পাখির চোখে কেমন লাগে এই সিংসোর ব্রিজকে সেটা আপনাদেরকে দেখালাম। এবং যতক্ষণে আমি ড্রোন নামিয়ে নিয়ে এসেছি ততক্ষণে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে টিপ টিপ করে। মানে আমরা একদম ঠিক টাইমে এসে পৌঁছেছিলাম, আর একটু লেট করলে হয়তো বৃষ্টির জন্য ড্রোন আমি ফ্লাই করতে পারতাম না। কেমন লাগলো আপনাদের এই সিংসোর ব্রিজের বার্ডস আই ভিউ অবশ্যই কমেন্টস করে জানাবেন। ততক্ষণে আমি পৌঁছে যাই আমার গাড়ির কাছে। আমার ড্রাইভার সাহেব বলছে আপনি কি এখানে নামবেন, বৃষ্টি পড়ছে? এটা তো কোনো টুরিস্ট স্পট নয়। তাহলে আমার কাছে কোনো টুরিস্ট স্পট লাগে না, আমি যে জায়গাটায় প্রাকৃতিক সৌন্দর্য পাবো আমি সেখানে নামবো। বৃষ্টি হোক, বজ্রপাত হোক, আঁধি হোক, তুফান হোক, ডাজ নট ম্যাটার। চারিদিকে বর্ষা বন, বৃষ্টির একটা মাখো মাখো ভাব, শুধু এক কাপ চায়ের অভাব আর তোমার। এবারও আমাদের ইচ্ছেটা অপূর্ণ রয়ে গেল। কত আশা করেছিলাম জানো, এই বর্ষায় দুজনে একসাথে 2টো দিন এই পাহাড়ে। জানি পাহাড়ি রাস্তায় তোমার টেনশন হয়, বমি বমি পায়, তবে এও জানি তুমি সব টেনশন ভুলে যেতে যদি এই অধম তোমার পাশে বসে তোমার নেল পালিশ লাগানো আঙুলগুলো ধরে অনেক গল্প করতো। ইচ্ছে হলে গাড়ি থেকে নেমে দুজনে খালি পায়ে হেঁটে যেতাম ওই পাহাড়ের রাস্তায়। তোমার অজান্তেই মেঘ এসে জমা হতো তোমার ঘন চুলে কিংবা সানগ্লাসে। চট করে হাতের ক্যামেরাটা তুলে নিয়ে দ্রুত হাতে শাটার বাটন প্রেস করে দিতাম। আবারও পথ চলতে চলতে তুমি প্রায় আমার গা ঘেঁষে বসে বলতে, ওই আমার ছবিগুলো দেখাও না গো। কখনো জানলার কাঁচ নামিয়ে দিয়ে বাইরে হাত রাখতে, আমি তোমার ওই হাতটা শক্ত করে ধরে রাখতাম যখন মেঘ এসে সিক্ত করত আমাদের হাত দুখানি। না, এবারও তুমি ছুটি পেলে না, আমাকে একাই আসতে হলো। আবারও অপেক্ষা করব তোমার। আপাতত এই ইচ্ছেটা তোলা থাক আমাদের ভালোবাসার অক্ষরে ডায়েরির পাতায়। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি, কে अब खोलना है सारी वो जो राज दिल में है, তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি। সময়বেলা 12:57। ওয়েস্ট সিকিম থেকে আমরা এবার চলে এসেছি সাউথ সিকিমে। আর সাউথ সিকিমের একটা জেলা হচ্ছে নামচি। এবং নামচিতে এসে পৌঁছানোর পর প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এখানকার সাই মন্দির। এই হচ্ছে সাই বাবার মন্দিরে প্রবেশ করার রাস্তা। পাহাড়ে যখন আমরা বেড়াতে আসি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা মনাস্ট্রি দেখে থাকি, মন্দিরও দেখে থাকি, কিন্তু সাই বাবার মন্দির এটা একটা অনন্য ব্যাপার। আর কালারটা কত সুন্দর। এই মন্দিরে প্রবেশ করার আগে একটা তথ্য আপনাকে দেবো। এখানে একজন বসে আছে আর কি এরকম একটা টিকিটের মতো বই নিয়ে। তো আমি জিজ্ঞেস করলাম যে এখানে টিকিট কত এখানে প্রবেশ করার জন্য। বললো টিকিট এখানে কোনো কিছু নেই, আপনার যদি মন থেকে কিছু হয় সেটা আপনি এখানে দিতে পারেন, বাট কোনো কিছু টিকিট নেই। যেটা আপনি দেবেন সেটা ওরা নোট করে নেবে এবং সেই সাথে একটা রিসিপ্ট আপনাকে দিয়ে দেবে। তো ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নয়, ভেতরকার দৃশ্য দেখাতে পারবো না। আপনারা যখন আগামী দিনে আসবেন তখন আপনারা কিন্তু নিজের চোখেই দেখে নিতে পারবেন। ভেতরে সাইবাবার মন্দিরের পাশাপাশি কিন্তু এখানে বাইরে একটা শিব মন্দিরও আছে, তো সেটাও আপনারা দর্শন করতে পারেন। যদি মন্দিরের ভেতরের পরিবেশ বর্ণনা করতে হয় তাহলে সেই বর্ণনায় বলবো যে মন্দিরটা কিন্তু দোতলা। হ্যাঁ, একতলাতেও সাইবাবার মূর্তি রয়েছে, আবার যখন সিঁড়ি দিয়ে ভেতরে উঠবেন উপরে যাবেন সেই দোতলাতেও কিন্তু সাইবাবার মূর্তি রয়েছে। দুটো বড় বড় হল ঘর রয়েছে, খুব সুন্দর। মানে ভেতরে না অদ্ভুত শান্তি রয়েছে, অদ্ভুত শান্তি। এই যে আমি এত দৌড়ঝাঁপ করে এলাম, ঘুরে টুরে এলাম, ভেতরে যদি 5 মিনিট কেউ চুপচাপ বসে না, মনটা শান্ত হয়ে যাবে। সময়বেলা 1:19। আমরা পৌঁছে গেছি সিকিমের মানে নামচির সিদ্ধেশ্বর ধাম বা নামচির 4 ধাম। এই 4 ধামে প্রবেশ করার জন্য এখানে এন্ট্রি ফি রয়েছে। এখানে পার গাড়ি হচ্ছে 50 টাকা। ঝিরঝিরে বৃষ্টি, বেশ ভালোও লাগছে, আবার অস্বস্তিও হচ্ছে। এখানে কিন্তু টিকিট কাউন্টার রয়েছে, যে টিকিট কাউন্টারে আবার টিকিট রয়েছে। জেনারেল ভিজিটার পার পার্সন হচ্ছে 50 টাকা করে টিকিট। এখানে বদ্রীনাথ রয়েছে, জগন্নাথ ধাম রয়েছে, রামেশ্বরম ধাম রয়েছে আর দ্বারকা রয়েছে। আর সেই সঙ্গে রয়েছে 12 জ্যোতির্লিঙ্গ, কিরিটেশ্বর মহাদেব দর্শন, সাই টেম্পল দর্শন, কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। তুমি তো বৌদির ছাতা নিয়ে আসছো। বৌদির ছাতা না, এটা আমার এক্সের ছাতা। এক্স সঙ্গ দেয়নি তো কী হয়েছে, তার দেওয়া ছাতা তো সঙ্গ দিয়েছে। যখন আমি ওই ইয়েতে গেছিলাম ওড়িশাতে তখনও ছাতা সঙ্গ দিয়েছি, আজকে সিকিমে ছাতা সঙ্গ দিল। আর সবচেয়ে বড় কথা, এক্স যখন সিকিমে বেড়াতে এসেছিলো তখন ছাতাটা এখান থেকে কিনে নিয়ে এসেছিলো, ওটাই কাজে এসেছে আজকে। ভিডিও করতেছো? জীবনে এক্স ফ্যাক্টর কখনো কোনো কাজ করে যায়। নিচ থেকে দেখে বোঝা যাচ্ছিল না যে মন্দিরটা এতটাও বড়, ওপরে এসে বোঝা যাচ্ছে। এরা মন্দিরটা এমনি তো প্রায় 7 একর জায়গা জুড়ে তৈরি করা হয়েছে। আর সমুদ্রপৃষ্ঠ থেকে এই মন্দিরের উচ্চতা মানে এই জায়গার উচ্চতা হচ্ছে 5,500 ফুট। এই 4 ধাম শুনলে আমার এই জন্যই ভালো লাগে, কারণ আমি এই 4 ধামের প্রত্যেকটা ধাম একাধিকবার করেছি। শুধু একটা ধাম একবারই করেছি, সেটা হচ্ছে দ্বারকাধীশ। যখন আমি গুজরাট গেছিলাম বেড়াতে তখন দ্বারকাধীশ গেছিলাম। এই জায়গায় একটা সব জ্যোতির্লিঙ্গ রয়েছে, সব জ্যোতির্লিঙ্গ কিন্তু এরকম শিবলিঙ্গ রয়েছে, যেখানে গিয়ে কিন্তু সবাই আর কি জল ঢালছে। এটা হচ্ছে বিশ্বেশ্বর জ্যোতির্লিঙ্গ। এরকম 12টা জ্যোতির্লিঙ্গের কিন্তু 12টা মন্দির রয়েছে এখানে। নামচির এই 4 ধাম বা সিদ্ধেশ্বর ধাম অত্যন্ত জনপ্রিয় ট্যুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্ট। যারা 4 ধাম
কিংবা দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দেখতে যাওয়ার সুযোগ পাননি, তারা সেই সব কিছু দেখে নিতে পারেন এই জায়গাতে। রয়েছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের রেপ্লিকা, 33 মিটার উঁচু শিবের মূর্তি, উত্তরাখণ্ডের বদ্রীনাথ ধাম, পুরীর জগন্নাথ ধাম, গুজরাটের দ্বারকা ধাম এবং তামিলনাড়ুর রামেশ্বরম ধাম অনুকরণে 4টি মন্দির। আরও রয়েছে শিবের 18 ফুটের একটি মূর্তি, যেখানে শিব কিরিটেশ্বর রূপে শিকারীর বেশে। হিন্দু পুরাণে বলা আছে, অগ্নিকুণ্ডে সতীর দেহত্যাগের পর শিব একাকী হয়ে সিকিমের বনে জঙ্গলে শিকারী হয়েই বসবাস করতেন। ভেতরে যে শিব মন্দিরটা রয়েছে না, অসাধারণ কারুকার্য, অসাধারণ। শিবের যে 108টা নাম, সে 108টা নাম লেখা রয়েছে। এছাড়াও শিব যখন পার্বতীকে বিয়ে করতে এসেছিলো, তার দক্ষযজ্ঞের মুহূর্ত, এবং তার যে সেই ক্রোধে কামদেব যে ভস্ম হয়ে গেছিলো, ভগবান শিবের জীবনে জড়িত বিভিন্ন ঘটনা কিন্তু সমস্ত আর কি খোদিত করা রয়েছে। সেই সঙ্গে ভেতরে একটা শিবের দুর্দান্ত মূর্তি রয়েছে, নটরাজ টাইপের মূর্তি রয়েছে। ওরকম মূর্তি আমি কোনো দেখিনি। এই ভেতরে কিন্তু একটা শিবলিঙ্গ রয়েছে এবং সেখানে আর কি যে পুজো করেন পূজারী বা পুরোহিত রয়েছে। যদি আপনারা মনে করেন এখানে এসে পুজো টুজো দেবেন, শিবের মাথায় জল ঢালবেন, তো সেটাও কিন্তু অনেকে করছে। তো সেই ব্যবস্থা কিন্তু এখানে আছে। कहाँ से आए हो आप? हम चेन्नई से। चेन्नई से? जी। साइकिल लेके? साइकिल। ओहो, कितने दिन के लिए? हम 2 साल 2 साल के लिए निकले? 2 साल में 3 देश कवर करने हैं। 2 साल में 3 देश कवर करना है। अभी कितना दिन हुआ है 2 साल में? अभी 9 महीना से ज्यादा हो गया। 9 महीने से ज़्यादा हो गया। अकेला ही घूमते हो? अकेले। यूट्यूब के में आपका नाम है छत्री स्पीड जी। और आपका नाम है दिलीप जी। और आप हो चेन्नई से। जी। ठीक है दिलीप, बेस्ट ऑफ लक, ओके, थैंक यू। फिर मिलेंगे बड़ी। সিকিমের ঘিসিং ডিস্ট্রিক্টের পেলিং হচ্ছে একটা হিল স্টেশন, আর নামচি হচ্ছে একটা ডিস্ট্রিক্ট। তো পেলিংয়ের থেকেও কিন্তু নামচি বড় জায়গা। হোটেল রয়েছে, রাস্তার আশেপাশে অনেক রেস্টুরেন্ট রয়েছে। তবে এই সময়টা যেহেতু অফ সিজন, টুরিস্ট নেই, তার জন্য ভিড়ভাড়টা কম। আর এখান থেকে রাবাংলা হচ্ছে মানে নামচি থেকে 26 কিলোমিটার। নামচি থেকে 7 কিলোমিটার দূরেই রয়েছে সানদ্রুপসি হিল, আর সেখানেই রয়েছে সামদ্রুপসি মনাস্ট্রি, আমাদের বর্তমান গন্তব্য। সময়বেলা 3:38। এই কুয়াশামাখা পথ ধরে আমরা এসে পৌঁছালাম নামচির সানদ্রুপসি যে মনাস্ট্রি সেখানে। আর এই সানদ্রুপসি যে মনাস্ট্রি রয়েছে, এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 7009 ফুট ওপরে অবস্থিত। এখানে প্রবেশ করার জন্য এন্ট্রি ফি রয়েছে। এখানে হচ্ছে এন্ট্রি 50 টাকা পার পার্সন এবং পার্কিংয়ের জন্য রয়েছে 50 টাকা। সানদ্রুপসি যে মনাস্ট্রি রয়েছে, এটা কিন্তু বিকাল 6টা পর্যন্ত খোলা রয়েছে। খানিকটা পথ চলে আমরা চলে এসেছি মনাস্ট্রির সামনে। ওই দেখুন, ওখানে লেখা আছে আই লাভ নামচি। যারা এখানে আসছেন তারা কিন্তু এই জায়গাটা এসে অবশ্যই ফটোগ্রাফি করতে পারবেন। আজকে যদি এরকম মেঘ না থাকতো, কুয়াশা না থাকতো, দুর্দান্ত কিন্তু ভিউস পাওয়া যেত। আর মনাস্ট্রির ওপরে খুব সম্ভবত এটা গুরু রিনপোছে, ওই ওপরে কিন্তু ওঠা যায়। ওই যে টুরিস্টরা ওপরে গিয়েছে, এখান থেকে কিন্তু হেঁটে হেঁটে ওঠা যায়। সিঁড়ি রয়েছে, জুতো খুলে যেতে হবে, জুতো রাখার জন্য এখানে জুতো স্ট্যান্ড রয়েছে। গিয়ে কিন্তু এখানে আপনারা ফটোগ্রাফি করতে পারবেন। খুব সুন্দর। যদি ওয়েদারটা ভালো থাকতো না, তাহলে দুর্ধর্ষ লাগতো, ভালো ভিউজ আসতো। সময় বিকাল 4:21। ঘুমিয়ে গেছিলাম এত সুন্দর ওয়েদারে। ড্রাইভার সাহেব ডাক দিয়ে বললো যে আমরা পৌঁছে গেছি। কোথায় পৌঁছে গেছি না, সাউথ সিকিমের আরও একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্ট, এটা হচ্ছে টেমি টি গার্ডেন। টেমি টি গার্ডেন শুধু সাউথ সিকিমেরই নয়, যদি আমি ভুল না করি তাহলে পুরো সিকিমের একমাত্র টি গার্ডেন কিন্তু এখানেই রয়েছে। যথারীতি অন্যান্য ট্যুরিস্ট স্পটের মতো এই টেমি টি গার্ডেনও কিন্তু এন্ট্রি ফি রয়েছে। এখানকার এন্ট্রি ফি হচ্ছে 30 টাকা পার পার্সন। যাওয়ার পথে হাওয়ায় দুদিকে আর কি থাঙ্কাগুলো উঠছে, খুব সুন্দর একটা দৃশ্য। এর মধ্যে মধ্যে আবার সব পাইনের ফরেস্ট রয়েছে, পাইন গাছ রয়েছে। আর ওই নিচ দিয়ে রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়ে খুব সম্ভবত আমরা এসেছি। জায়গাটা কিন্তু দুর্ধর্ষ। এখন মেঘ কেটে গিয়েছে, আর মেঘ কেটে যাওয়ার পর কিন্তু আস্তে আস্তে এই যে আশেপাশে সৌন্দর্য না, সেটা কিন্তু ক্রমশ আর কি আমাদের চোখে ধরা পড়ছে এবং সেই সাথে ক্যামেরা ধরা পড়ছে, যেটা আপনি আমার দেখাচ্ছি। দেখুন, এই বরাবর না রাস্তা রয়েছে, এরকম ধাপে 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 সব চা চাষ হয়েছে। তো যারা এখানে ভিডিও টিডিও বানাবেন, রিলস বানাবেন, মানে এখানকার পাহাড়ি ট্র্যাডিশনাল পোশাক পরে, তারা কিন্তু বানাতে পারবেন। সুন্দর জায়গা, ভালো লাগবে। টেমি চা বাগানে খানিকটা সময় কাটানোর পর যখন রা বাংলা এসে পৌঁছালাম, তখন বেলা প্রায় ফুরিয়ে এসেছে, আর সেই সঙ্গে শুরু হয়েছে টিপটিপ বৃষ্টি। আর আকাশে যে মেঘের ঘনঘটা, সেটা আর নতুন করে বলে দেওয়ার দরকার নেই। সময় বিকাল 6:45, সেই সঙ্গে বৃষ্টি আর ঠান্ডা হাওয়া, আর এই সব কিছুকে সাথে নিয়েই আমি এসে পৌঁছালাম রা বাংলাতে, আমার যে হোটেল রাত্রিবাস সেখানে। এখানে আমার রুম নাম্বার হচ্ছে 203। দুর্দান্ত রুম, দুটো সিঙ্গেল খাট রয়েছে এখানে। পর্দা সরিয়ে জানলা খুলে দিলেই বুদ্ধবার হলো আপনার ওই সাইডে আপনার, বাট এখন আপনার ফগি আছে, ফগি আছে, দেখা যাচ্ছে ফগি জন্য আছে, দেখতে পাচ্ছেন না, বাট হালকা হালকা দেখা যাচ্ছে। মানে কেটে গেলে এন্ট্রিটা কোন দিক দিয়ে হবে? এদিক দিয়ে বুদ্ধা পার্কে এন্ট্রি কোন দিক দিয়ে হবে? এদিক দিয়ে যেতে পারবেন। আচ্ছা, হোটেল দিয়ে যেতে পারবো। হ্যাঁ, ওই দিক দিয়ে, ওই মেন রাস্তা ওই দিক দিয়ে। আমাদের হোটেলটা কিন্তু একদম বুদ্ধা পার্কের ভেতরেই। জাস্ট লোকেশনটা দেখুন কি দুর্ধর্ষ। এই পেছনে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউজ। কিন্তু কথা হচ্ছে যে এখন তো সেটা সম্ভব নয়, কারণ এখানে যে হোটেলের স্টাফ আছেন উনি বলছেন এখানে লাগাতার বৃষ্টি হচ্ছে।
এই বৃষ্টির মধ্যে কাঞ্চনজঙ্ঘাকে আমরা আশা করতে পারি না। ওহ, বাথরুমটা কিন্তু অসাধারণ। এ কি কারেন্ট চলে গেল কেন? ভবিষ্যৎ অন্ধকার, বাথরুমে ঢুকে অন্ধকার। না ব্লগ বানাতে এসেছি না হানিমুনে এসেছি ভগবান জানে। এদিকে একটা সোফা রয়েছে, চা করা জিনিসপত্র রয়েছে যেটা আমার খুব দরকার। এখানে মেনু কার্ড রয়েছে, খাবার দাবার যদি অর্ডার দেন দিতে পারবেন। টিভি রয়েছে, সেট টপ বক্স রয়েছে, বসে কাজ করার জন্য একটা টেবিলও রয়েছে, এক্সট্রা ব্ল্যাঙ্কেট রয়েছে, হ্যাঙ্গার রয়েছে, ওদিকে মিরর রয়েছে, গিজার রয়েছে, সব ডেন্টাল কিট টিট রয়েছে। আর ওই যে আমি বুদ্ধা পার্কের কথা বলছি, সেই বুদ্ধা পার্ক বাংলার সাউথ সিকিমের, দেখুন বুদ্ধা পার্কের ছবিটাও ওখানে আছে। সময় ঘড়ি কোনো থেমে থাকে না, তেমনি সময়ের ঘড়ির হাত ধরেই এখন সেটা পৌঁছে গেছে বিকেল 6:45 বা 6:45 ঘরে। বাইরের মেঘ কেটে গিয়েছে, বৃষ্টি যদিও কমেনি, একটু আগে পর্যন্ত ক্লিয়ার ছিল। এই মেঘ আসছে ওটাকে ঢেকে দিচ্ছে, আবার ওটা মাঝে মধ্যে ক্লিয়ার হয়ে যাচ্ছে। এই দিয়েছে মিক্স ভেজ, এদিকে চিকেন রয়েছে, ডাল রয়েছে, আলু ভাজা রয়েছে, ভাত রয়েছে, রুটি রয়েছে। কাল থেকে তো ভাত খাওয়া হয়নি, সেই ফ্রাইড রাইস খাওয়া হয়েছিল, বাট পিওর যে ভাত, সে ভাত ডাল সেটা খাওয়া হয়নি, তো ভাতও দিতে বলেছিলাম। আমি সব কিছু মিলিমিশিয়ে খাবো। ডালটা মনে হচ্ছে মুসুরির ডাল, কারণ এখানে রসুন টসুন রয়েছে। লেবু হলে ভালো হতো, বাট লেবুদের কাছে নেই। যেই চিকেন রান্না করেছে সে বাঙালি না, কারণ পাহাড়ের লোক, কারণ বাঙালিরা এরকম রান্না করে না। হালকা ঝালও আছে, সব মিলিয়ে খাবার ঠিকঠাকই আছে, চলে যাবে। 3 রাত্রি 4 দিনের পেরিং ভ্রমণের এখানে ইতি। পরের দিন সকালে বুদ্ধ পার্ক দেখে এনটিভি ফিরে গিয়ে ট্রেন ধরবো, এই ছিল প্ল্যান। কিন্তু রাত বদলের সঙ্গে সঙ্গেই পরিকল্পনা বদল করে গল্পে আরও একটা দিন জুড়ে নিয়ে চলে এলাম গ্যাংটকে। সন্ধান করলাম একটা ভালো হোটেল, সেই সঙ্গে খাওয়া দাওয়া, যা আগামী দিনে হয়তো আপনাদের প্রয়োজনে লাগলেও লাগতে পারে। ফিরব সেই গল্প নিয়ে পরের পর্বে খুব তাড়াতাড়ি।